অভিষেকবাবু গাঙ্গুলি বলছেন যে মমতা ব্যানার্জিকে গদি থেকে টলানো এত সহজ না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে টলানো সহজ নয় কি কঠিন, সেটা সে বিষয়টা অন্য বিষয়। কিন্তু আরজিকর কাণ্ডে যেভাবে এই রাজ্য সরকারের নক্কারজনক ভূমিকা এবং এই রাজ্য প্রশাসনের যে অকর্মণ্যতা, অদক্ষতা এবং দুর্নীতি পরায়ণতা উঠে এসছে, সেটা কোনো রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যায়নি। আপনি দেখুন, একটার পর একটা কাণ্ড, সে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে চাকরি দুর্নীতি, প্রতিটি দুর্নীতিতে দেখুন কিভাবে এই রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে এবং দুষ্কৃতীদের পাশে রয়েছে। এখনও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হয়নি, ফলে তার সার্ভিস টার্মিনেট করার কোনো প্রকার প্রয়াস রাজ্য সরকার করেনি। এটা একটা নক্কারজনক। এবং শুধু তাই নয়, যেভাবে এই রাজ্য সরকার উল্টে দুষ্কৃতীদের সঙ্গে আছে, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আছে, সেটাই পরিষ্কার করে দেয় রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্ততা এবং দুষ্কৃতিপ্রীতি। দেখুন, প্রতিটি মানুষ এই সরকারের কাজকর্মে বীতশ্রদ্ধ। আজকে এই যে শহরের যে দেখছেন, এটাকে আজকে যেটা এখানে এসছেন, এই বেহালা কি আপনি বলবেন শহর? নিশ্চিতভাবে শহরতলি, নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই। কিন্তু গ্রামেও এর প্রভাব পড়েছে, কারণ গ্রামের মানুষ, তারও তো বাচ্চা আছে, তারও তো মেয়ে আছে। সে কি তার মেয়ের সিকিউরিটি নিয়ে, সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন নয়? সেও সমানভাবে উদ্বিগ্ন, সকলেই উদ্বিগ্ন। সেই তাদের উদ্বিগ্নতা থেকেই আজকে এই দেখছেন মানুষের এই সম্মিলিত প্রতিবাদ। তারা এই আন্দোলনের গভীরতা বুঝতে পারছে না, বা সামাজিক ব্যাধিকে বুঝতে পারছে না, এবং এই যে এর যে ইমপ্লিকেশন সেটাকে বুঝতে পারছে না বলে এই ধরনের কথাবার্তা বলছেন। এই মানুষজন কেন এই প্রতিবাদ করছে? একটি খুন এবং ধর্ষণ হিসাবে আরজিকরকে দেখবেন না। এই খুন এবং ধর্ষণের ফলে মানুষ এত বীতশ্রদ্ধ কেন? তার কারণ মানুষ বুঝতে পারছেন এই প্রশাসনিক অদক্ষতা, অকর্মণ্যতা এবং দুর্নীতি পরায়ণতা বলে মানুষ বীতশ্রদ্ধ হয়ে আজকে পথে নেমেছে। আমি মনে করি যার বিন্দুমাত্র বিবেকবোধ থাকবে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে প্রশাসন চালাচ্ছেন, তিনি যেভাবে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে রয়েছেন, তিনি যেভাবে দুষ্কৃতীদের সঙ্গে রয়েছেন, সেরকম কোনো বিবেকবান মানুষ যার ন্যূনতম বিবেক রইবে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনোই থাকতে পারেন না। এবং জহরদার মতো মানুষ, আমি তো অবাক হয়ে যাই তিনি এতদিন ছিলেন কিভাবে। খুব স্বাভাবিক পরিণতিতে তিনি পদত্যাগ করেছেন। তাদের রাজ্যসভায় কাকে পাঠাবেন, তাদের দলের প্রতিনিধি করে, তাদের দলে কাকে লোকসভায় টিকিট দেবেন, কাকে রাজ্যসভায় পাঠাবেন, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তাদের দলীয় বিষয়। কিন্তু আমি মনে করি যদি কারোর ন্যূনতম বিবেকবোধ থাকে, শিক্ষা দীক্ষা থাকে, যদি তার কোনো যুক্তিবোধ থাকে, যদি তিনি সৎ মানুষ হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনোই থাকতে পারেন না। দেখুন, আমরা সবাই আশা করছি যে পশ্চিমবাংলার মানুষ ইতিমধ্যে যা তথ্য পেয়েছে, যা তাদের হচ্ছে ঘটনার সম্বন্ধে তাদের যে অনেক যেই বিষয়গুলো হচ্ছে উত্থাপিত হয়েছে, সেই জায়গায় সুপ্রিম কোর্ট একটা বাস্তব বিচার করবে এবং সেইভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে পশ্চিমবাংলার মানুষ স্বাস্থ্য ব্যবস্থার হাল হকিকত, চিকিৎসা শিক্ষা ব্যবস্থার হাল হকিকত, রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে যারা বা আক্রান্ত, তাদের মুখ থেকে প্রতিদিন নতুন নতুন বয়ান পাচ্ছে। মেয়ে চিকিৎসক, ছেলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক যারা হচ্ছে কর্মরত রয়েছে, এবং সাধারণ মানুষ, অন্যান্য পেশায় লোকজন যা নির্যাতনের শিকার হয়েছে, তার হচ্ছে বয়ান তারা পেয়েছে। এই পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট তারা যথার্থ হচ্ছে পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে বিচারের পক্ষে। সেই সাধারণ মানুষের সেন্টিমেন্ট, তাদের আবেগ, এর সঙ্গে সামঞ্জস্য রেখে কালকে সুপ্রিম কোর্টে যা হওয়ার আছে সেটা ঘটবে, এই আশা আমাদের আছে। চিকিৎসার ব্যবস্থার মধ্যে, বিশেষ করে সরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে কতগুলো গুটি কয়েক একেবারে হচ্ছে পেটোয়া লোকজনকে বসিয়ে একটা আমদানি রোজগার করার যে জাল
গোটা পশ্চিমবাংলা ছড়িয়ে রয়েছে, তার শিখরে যারা আছেন তাদের সমেত এই সমস্ত দুর্নীতিকে কিন্তু শেষ করতে হবে। সাধারণ মানুষ তারা একটা ওপিডিতে দেখাতে গেলে 150-200 টাকা না খসালে তারা ডাক্তার অবধি পৌঁছতে পারছে না। বেড পেতে গেলে কোনো হাসপাতালে 3000 টাকা, কোনো হাসপাতালে 6000 টাকা তাদেরকে হচ্ছে গ্যাঁট থেকে বের করতে হচ্ছে। অপারেশন কেস যদি থাকে তাহলে তো বেশি, অর্থোপেডিক্স অপারেশন প্রায় 15-20 হাজার টাকা, কার্ডিয়াক কেসে হচ্ছে 25,000-30,000 টাকা অবধি রেট চলছে সরকারি হাসপাতালে। এই সব টাকাগুলো হচ্ছে কোথায় যাচ্ছে, কার হাতে হস্তান্তর হচ্ছে, সেটাই হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এবং যারা এই কাজগুলো করতো মেডিকেল কলেজের মধ্যে, প্রিন্সিপাল, সুপার থেকে শুরু করে একেবারে হচ্ছে মেডিকেল অফিসার পর্যন্ত, স্বাস্থ্যকর্মী, এবং এখানে দেখা যাচ্ছে সিভিক পুলিশের সঙ্গে যোগসাজশ রয়েছে, সবটাই ওই তদন্তর মধ্যে সামনে আসা উচিত। দুর্ভাগ্যজনক মারাত্মক ঘটনা ঘটেছে, এর কিন্তু মানে দণ্ড দিতেই হবে, এবং সব থেকে চরমতর হচ্ছে উচ্চস্তরের হচ্ছে দণ্ড দিতে হবে এই অপরাধীদেরকে। যা করার কথা সেটা করতে পারছে না। আপনি হচ্ছে এই মর্মান্তিক হত্যার তদন্ত সিবিআই করছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, কিন্তু যেই লোকটাকে অ্যারেস্ট করে কলকাতার নগরপাল সবথেকে নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়েছিল, ক্রিমিনাল অফ দি হায়েস্ট অর্ডার, সে তো পুলিশ কর্মী ছিল, সে তো পুলিশ থেকে বেতন নিত, সে বেআইনিভাবে পুলিশ ব্যারেক্সের মধ্যে তার হচ্ছে ঘর করে রেখেছিল, সে পুলিশের বেআইনিভাবে একটা মোটরসাইকেল ব্যবহার করছিল। এটা তো হচ্ছে তদন্তের আয়ত্তের মধ্যে নয়। ইতিমধ্যে 1 মাস হয়ে গেল, কলকাতার নগরপাল এই ন্যূনতম প্রশ্নের উত্তর দিতে পারলো না। কে ওকে বেআইনি আবাসন দিয়েছিল পুলিশ ব্যারেক্সে, কে ওকে পুলিশের মোটরসাইকেল অ্যালট করেছিল, কিভাবে সে গোটা কলকাতার মধ্যে পুলিশের পরিচয় নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছিল, এই কথাগুলো কলকাতার নগরপাল উত্তর দিতে পারেনি। পুলিশ প্রশাসন নির্বিকার, স্বাস্থ্য যে প্রশাসন তারা কেন সেই দিন 9 তারিখে সকালেও জড়ো হয়েছিল এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। ফলে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, সাধারণ প্রশাসন এবং যারা রাজনৈতিকভাবে উপরে বসে আছে সবাই লিপ্ত আছে। এক এক করে সবার হচ্ছে যোগসাজশ বেরিয়ে আসবে এই আশা আমরা রাখছি। কালকের দিনে সাধারণ মানুষ যারা রাস্তায় আছে তাদের আবেগ, তার প্রতিফলন যেন সুপ্রিম কোর্টে সেই ঘরের মধ্যে ঘটে। জুনিয়র ডাক্তাররা এটা তো স্বাভাবিক যে উত্তরহীন প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, শুধুমাত্র জুনিয়র ডাক্তার নয়, সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি না দিতে পারে তাহলে সেই অপদার্থ নগরপালকে তার হচ্ছে পদ থেকে সরে আসা উচিত, সাধারণ প্রশাসনকে সরিয়ে দেওয়া উচিত। কি করে পরপর আমাদের দেখতাম পুলিশ প্রশাসন থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো হচ্ছে মুহূর্তের মধ্যে মিথ্যে প্রমাণিত হয়ে গেছে। যে তথ্যগুলো দিচ্ছে সেইগুলো হচ্ছে ছবিগুলো ক্রপ করে আড়াল করার জন্যে তারা হচ্ছে ছবি পুলিশ প্রশাসন প্রকাশিত করছে। তাদের যোগসাজশ, তারা ষড়যন্ত্রের অংশীদার, এটা বারবার হচ্ছে জনগণের সামনে প্রমাণিত হয়ে গেছে। এখন যদি কেউ পথ ধরে থাকে দুর্ভাগ্যর পরে আমি বলবো তারা কিন্তু এই ষড়যন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য এখনও তাদের পদে আসীন রয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডেথ সার্টিফিকেট আর পোস্টমর্টমে টাইম দেওয়া আছে 12টা 40, আর আমরা জানি যে গোটা হচ্ছে এলাকার মধ্যে, হাসপাতালের মধ্যে বাড়ির লোকজন তার আগেই জেনে গেছে যে হচ্ছে যে মেয়েটি আছে নির্যাতিতা সে কিন্তু আর এই দুনিয়াতে নেই। ফলে আপনি ভাবুন, ডেথ সার্টিফিকেটের টাইম দেওয়া হচ্ছে 12টা 40, এফআইআর লজ করা হচ্ছে রাত্রেবেলা। এই গোটা পরিস্থিতির মধ্যে যে সময়সীমার যে বিন্দুগুলো আছে সেটাই বলে দিচ্ছে যে অনেক তথ্যগুলো যে লোকজন, যে সংখ্যায় লোকজন ক্রাইম সিনে হাজির ছিল এবং 13 তারিখ রাত্রে সেই ক্রাইম সিনটাকে পাল্টানোর যে চেষ্টা প্রশাসনগতভাবে এবং দুষ্কৃতীদের দিয়ে 14 তারিখ রাত্রে সবাই সব জিনিস বলছে যে প্রমাণ লোপাট করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।